23 জুন 2025, সময়টা রাত 11টার কাছাকাছি। কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করতে চলেছে দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইট 6E6517। 16 জুন রাত থেকে শুরু হওয়া গল্পটার আজ ইতি টানতে হবে শেষ 48 ঘন্টার অভিজ্ঞতা ডায়েরির পাতায় লিখে। এই গল্প হয়তো ব্যর্থতার, একটা ট্রিপ সম্পূর্ণতা না পাওয়ার, কোথাও মন ভেঙে গিয়ে ভাগ্যের প্রতি দোষ আরোপ করার, কিন্তু একজন ক্রিয়েটরের কাছে এই জিত কিংবা হার কতকটা উভয় পিঠ একই মুদ্রার। তাই এবারের গল্পে তিব্বত, লাসা কিংবা এভারেস্ট বেস ক্যাম্প না হলেও নেপালে শেষ 48 ঘন্টা নিজের বেস্টটা দেওয়ার চেষ্টাই করেছিলাম। যেই গল্পে শুরু 21 জুন সকালে পোখরা থেকে মুক্তিনাথের পথে। সময় ঘড়ি বলছে সকাল 8:26, 8:30। গরম মারাত্মক বাইরে। কালকে দেরিতে ঘুমিয়েছি একটু, এবার তারপরে ঘুম থেকে উঠেছি, ফোন এসছে। এবার ফোনটার পাশেই ছিল হচ্ছে কাঁচের একটা গ্লাস রাখা, ফোনের তারে লেগে না কাঁচের গ্লাসটা পুরো ভেঙে গেছে। এখন যখন আমি চেক আউট করছি ওরা একটা বিল ধরেছে, আর গ্লাসটা যে ভেঙেছে তার দাম ধরেছে 350 নেপালি কারেন্সি। সবাই বলে যে কাঁচ ভাঙা নাকি শুভ, ভালো লক্ষণ। আমি জানি না যে আমাদের এই প্রোগ্রামে ভালো কিছু হবে কি না। যদি আমি টিবেটটাকে বাদ দিয়ে দিই, মানে ওটা হয়নি, ওটার তো একটা বড় দুর্ঘটনা, বড় বিপর্যয়। বাকি এখনও অবধি সব কিছু ঠিকঠাকই আছে, এমনি কোনো প্রবলেম হয়নি। কিন্তু আজকের ট্রিপটা একটু চাপের, কারণ মুক্তিনাথ পৌঁছানোটা বা মুক্তিনাথ দেখা বা এত দীর্ঘ পথ পেরিয়ে যাওয়া বা আবার ঠিকঠাকভাবে ফিরে আসা, এগুলোর মধ্যে জানি না যে কাঁচ ভাঙা কতটা শুভ কি অশুভ হবে, সেটা সময় বলবে। আর এই সময় হাত ধরেই আমরা রওনা দিয়েছি এখান থেকে মুক্তিনাথের দিকে। চলুন যাওয়া যাক। আর সেই সাথে এই যাত্রাপথে যা কিছু রয়েছে সব ভালো খারাপ মিলিত মিশ্রিত নিয়ে শেয়ার করব আজকের এই পর্বে। এই যাত্রাপথে আমাদের সঙ্গে সঙ্গে ওই যে বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ধৌলগিরি। এর মাঝ বরাবর রয়েছে ফিস্টেল, আর ওই দিকে রয়েছে অন্নপূর্ণা, দেখা যাচ্ছে না এখন। পোখরা থেকে মুক্তিনাথ সড়কপথে 162 কিলোমিটার। একটানা চললে সময় লাগতে পারে ওই ঘন্টা 6 কাছাকাছি। পোখরা থেকে খুব সকালে বেরিয়ে মুক্তিনাথ দর্শন করে সন্ধেবেলা আবারও পোখরা ফিরে আসা যায়। কিন্তু একদিনের এই ট্রিপ অত্যন্ত হেট্রিক। শুরুতে রাস্তাঘাট খুব ভালো হলেও পরবর্তী সময় রাস্তা এতটাও ভালো নয়। পোখরা থেকে জমসম মানে মুক্তিনাথের খুব কাছের শহর অবধি ছোট বিমান চলাচল করে, কিন্তু সেটাও মাঝে মাঝে অনিশ্চিত হয়ে যায় খারাপ আবহাওয়ার কারণে। তাই পোখরা থেকে মুক্তিনাথ আসা যাওয়া নিয়ে 2 দিনের প্ল্যান অবশ্যই রাখবেন। পোখরা থেকে আমাদের 35 কিলোমিটার সড়ক পথ চলা সম্পূর্ণ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে এই যাত্রাপথের নয়াপুল বলে একটা জায়গায়। পাহাড়ি পথে চলতে চলতে কানে ঝাঁপ ধরে গিয়েছে। আর আরও একটা সমস্যা হয়, এই যে গাড়িগুলো যখন এই ঢাল পথে নামে না, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, বা বিশেষ করে উপর থেকে যখন নিচে থেকে নেমে আসে চড়াই পথে, তখন না গাড়ির যে বারবার করে ব্রেক ধরতে হয়, তো গাড়ির ব্রেক গরম হয়ে যায়। এবং একটা সময় গিয়ে কী হয়, গাড়ির ব্রেক আর লাগেই না। যারা গাড়ি চালক ড্রাইভার তারা ভালো করে জানে, বিশেষ করে পাহাড়ি পথে। তার জন্য আমাদের ড্রাইভার বললো যে এখানে আমরা 10 মিনিটের ব্রেক নেবো, গাড়ির ব্রেক প্যাড বা ব্রেক শু ঠান্ডা হয়ে যাক। ততক্ষণে আমরা আমাদের যে ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে এসেছিলাম, আমরা একটু আর কি ব্রেকফাস্ট করবো এখানে, সেই সাথে একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখবো। তারপর আবার মিনিট 10 বিরতির পর আমাদের পথ চলা শুরু হবে হচ্ছে মুক্তিনাথের দিকে। আর এই জায়গাতে বিক্রি হচ্ছে মুংফলি, বাদাম, সেই সঙ্গে আপেল, শুকিয়ে যাওয়া আম, কলা, এই রকম বড় বড় শসা, ব্রেড চপ, স্যান্ডউইচ, সিঙ্গারা, সামোসা, আর এটা হচ্ছে স্যান্ডউইচ কিংবা সিঙ্গারা এগুলোর সঙ্গে আগেই আলাপ ছিল। হঠাৎই চোখে পড়ল নতুন এক ধরনের খাবার, অনেকটা মালপোয়ার মতো দেখতে। জিজ্ঞাসা করে জানলাম এর স্থানীয় নাম রাউন্ড রুটি। আরও একটা জিনিস পাবেন, সেটা একটু দেখাই। এটা কিন্তু সেতী রিভার নয়। সেতী রিভার প্রথমে মনে হয়েছিল, কিন্তু সেতী নয়। এখানকার লোক বলছে এটা কোনো স্থানীয় একটা নদী। এই রুটিটা খেয়ে দেখছিলাম, এটা হচ্ছে চালের তৈরি রুটি। হলো চালকে 2-3 ঘন্টা ভেজানোর পর ওর সাথে মোষের দুধের তৈরি ঘি, তারপরে আলো কিসব মিশিয়ে পিষে এটাকে বানায়। প্রাতরাশের পর্ব শেষ, আবারও পথ চলা শুরু। আজকে আমাদের কাছে সময় অনেক কম, সুতরাং আমাদের একটু ফাস্ট চলতে হবে, আর সব কিছু দেখতেও হবে। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এই যে স্করপিও গাড়ি করে নিয়ে যাচ্ছি, 7 সিটার গাড়ি। এই প্রোগ্রামটা হবে 2 দিনের। প্রথম দিন গিয়ে মুক্তিনাথ দর্শন করে সেদিন নাইট স্টে করে পরের দিন ফিরে আসা। তো এর জন্য গাড়ি নিতে পারে আপনাদের 32 থেকে 34 হাজার নেপালি টাকা। আর আপনি যদি বাজেট ট্রাভেলার হন সেক্ষেত্রে, বা সোলো ট্রাভেলার হন সেক্ষেত্রে কিন্তু বাসও রয়েছে একদম পোখরা থেকে মুক্তিনাথ যাওয়ার জন্য, ছাড়ে হচ্ছে ভোরবেলায়। এখানে একটা ব্রিজ রয়েছে, ব্রিজটার নাম হচ্ছে গণ্ডকী গোল্ডেন ব্রিজ। গণ্ডকী হচ্ছে রিভার, মানে গণ্ডক নদী, তার উপরে এই ব্রিজটা রয়েছে। দেখেই ভয় লাগবে। আর এইটা পরে হচ্ছে নেপালের
বাংলুং ডিস্ট্রিক্টে। ফটোগ্রাফি করার মতোই জায়গা। আর এই ব্রিজের ওঠার পর সবচেয়ে যেটা ভয় লাগে না, সেটা হচ্ছে হাওয়া। এত পরিমাণে হাওয়া দেয় না, তখন মনে হয় যে ব্রিজ দুলছে। 600 থেকে তো 700 মিটার কম করে হবে, 500 মিটারের কম তো হবেই না। প্রথম ইজিলি চলে যাব হেঁটে, তারপরে খানিকটা পথ যাওয়ার পর মানে মাথা কখন ঘুরবে, যখন আপনি সামনের দিকে তাকাবেন আপনাকে এগিয়ে যেতে হবে, তখন মাথাটা ঘুরবে না। কিন্তু কখনো যদি আপনি নিচের দিকে তাকান তাহলে কিন্তু মাথা বনবন করে ঘুরবে। এটা একটা ভয়ঙ্কর ব্রিজ যাকে বলে, ভয়ঙ্কর। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, তারপরে গাছপালা, রাস্তা। একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে কোনো উঁচু জায়গা দেখলে না আমার ভয় লাগে, মানে মাথা ঘুরে নিচের দিকে তাকালে। তো সেই জন্য আমি মনে হচ্ছে না বেশি যেতে পারবো। সরি, আমার সাহস নেই। আপনারাই দেখুন এইরকম জায়গা থেকে সাহস কি পাওয়া যায়? ওইখানে সব মামনিরা আর কি রিলস বানাচ্ছে, রিলস বানানো ভিডিও করারই জায়গা। ওই দিকটায় মনে হয় একটা পার্ক বা ছোট রেস্টুরেন্ট রয়েছে, সবাই ওখানে গিয়ে আর কি খাওয়া দাওয়া করে, এই জন্য এটা বানানো হয়েছে হয়তো। ওইদিকে হয়তো কোনো গ্রাম টাম রয়েছে, হ্যাঁ বাড়িঘর তো রয়েছে, তো সেই সব মানুষদের আর কি সুবিধার জন্য যাতায়াতের। বেলা 11টা বেজে 20 মিনিট, আবারও শুরু হলো পথ চলা। আর এই যাতায়াত করতে করতে ঘামে, আর এই ব্রিজের ওপর উঠে নেমে চারিদিকে ক্যাপচার করতে করতে রোদে আর টেনশানে আমার পুরো ঘাম ছুটে গিয়েছে। আর অনেস্টলি স্পিকিং আমি কিন্তু মাঝপথে গিয়ে ঘুরে এসেছি, আমি লাস্ট দিতে পারিনি। আমার ভয় লাগছিলো, উঁচু জায়গায় উঠলে আমার ভয় লাগে, শুধু মনে হয় পড়ে গেলাম, মনে হয় ছিঁড়ে গেল, উল্টোপাল্টা চিন্তা খুব মাথায় আসে। আগে যখন ডেলি ব্যায়াম করতাম, প্রচুর ওয়েট লিফটিং করতাম, তখন এসব ভয় ছিল না। ব্যায়াম ট্যায়াম ছেড়ে দিয়ে যেদিন থেকে হাতে ডাম্বেলের পরিবর্তে ক্যামেরা ধরেছি না, সেদিন থেকে গেছে লাইফ পুরা। গোল্ডেন ব্রিজটা পার করে আসার পর রাস্তা আবারও চড়াই, তবে এখানে কিন্তু রাস্তা ভালো নয়, রাস্তার কাজ চলছে। মানে এতক্ষণ ধরে আমরা যে ভালো রাস্তা ধরে আসছিলাম, এবারে কিন্তু রাস্তা ঠিক নেই। তার উপরে আবার বৃষ্টি হচ্ছে প্রতিদিন, রাস্তার অবস্থা আরও খারাপ। বেলা 11:15 নাগাদ আমরা এসে পৌঁছালাম বেনি। কালীগণ্ডক নদী এবং মায়াকদি নদীর সঙ্গমস্থলে অবস্থিত বেনি নেপালের মায়াকদি জেলার সদর দপ্তর। বেনি থেকে আমরা প্রায় 3 কিলোমিটার পথ চলে এসেছি। এই পথে এই রাস্তার ধারে একটা শিব মন্দির রয়েছে, এর নাম হচ্ছে গলেশ্বর ধাম। যদি আপনারা নেটে সার্চ করেন যে গলেশ্বর ধাম বলে, তাহলে দেখতে পাবেন। এই গলেশ্বর শিব মন্দির কিন্তু ভারতবর্ষের অনেক জায়গাতেই রয়েছে, গুজরাটেও রয়েছে, অনেক জায়গাতে রয়েছে। কিন্তু এখানে যে গলেশ্বর ধাম রয়েছে, এটা হচ্ছে শালগ্রাম শিলার উপরে। আমাদের গাড়ি চালক বলছিলেন এই যে মন্দিরটা তৈরি করা হচ্ছে, যার যে জায়গার উপরে মন্দিরটা, এই যে কালো রঙের পাথর, এটা হচ্ছে শালগ্রাম শিলা। দেখুন লেখাও আছে গলেশ্বর শিবালয়। এখানে ছোটোখাটো হোটেল, দোকানপাট সব কিছু রয়েছে, মানে পুরো একটা এলাকা জুড়ে এই মন্দির চত্বরটা। খুব বেশি বড় জায়গা নয়, কিন্তু জায়গাটা ভীষণ শান্ত শিষ্ট নির্জন। ওখানে যাত্রী নিবাসও রয়েছে, কেউ যদি রাত্রিবাস করে রাত্রিবাসও করতে পারবে। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে কালীগণ্ডক নদী, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে নেপালের গণ্ডক নদী বা গণ্ডকী রিভার। ঐতিহাসিক এবং পৌরাণিক দৃষ্টিকোণ থেকে এই গলেশ্বর মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্দিরকে বলা হয় নেপালের দ্বিতীয় পশুপতিনাথের মন্দির। কেন এই মন্দিরকে গলেশ্বর ধাম বলা হয় তার কিছু কারণ রয়েছে। ভাগবত পুরাণ অনুসারে বলরাম এবং কপিল মুনি এই স্থানেই মহাদেবের সাক্ষাৎ পেয়েছিলেন। কথিত আছে ঋষি গালব এই স্থানেই শিবের তপস্যা করেছিলেন। এই বলা হয় দক্ষ যজ্ঞের পর সতীর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহাংশ থেকে তার গলা এই স্থানে পতিত হয়। পরবর্তী সময়ে যে জায়গা থেকে জ্যোতির্লিঙ্গের উদ্ভব হয়, তাই এই মন্দিরকে গলেশ্বর ধাম বলা হয়। এখানে রাস্তার মাঝে মধ্যে যা খারাপ অবস্থা, সেম ডে রিটার্ন খুব চাপ হয়ে যাবে। সব জায়গায় রাস্তা ভালো না, কোনো জায়গায় রাস্তা খুবই খারাপ। প্রথম জার্নিটা খুব ভালো লাগবে, তারপরে যত আস্তে আস্তে সামনের দিকে এগোবো না, যত এই যে আমরা বেনি পার করে এলাম, তারপরে রাস্তা প্রচণ্ড খারাপ। বেলা 12টা বেজে 48 মিনিট। পাহাড়ি পথের ঝাঁকানি পেরিয়ে, পাহাড়ি পথ পেরিয়ে, বা বলা ভালো দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এই কালীগণ্ডক নদীকে এক পাশে রেখে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। তপ্তপানিতে কি আছে? তপ্তপানিতে রয়েছে হট স্প্রিং বাথ, অর্থাৎ উষ্ণ প্রস্রবণ, গরম জল, যেখানে স্নান করা যেতে পারে এবং এই জল শরীরের জন্য খুবই উপকারী। এখানে টিকিট রয়েছে, নেপালিদের জন্য হচ্ছে 50 টাকা পার পারসন, আর ভারতীয়দের জন্য বা ট্যুরিস্টদের জন্য হচ্ছে 150 টাকা পার পারসন। এটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এখান থেকে একটা পর্বতশৃঙ্গ দেখা যায়, সেটা হচ্ছে ধৌলগিরি সাউথ বেস ক্যাম্প, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4055 মিটার ওপরে। যারা মুক্তিনাথ যায় তাদের অনেকেই কিন্তু এখানে স্নান করে তারপরে আবারও তাদের জার্নি স্টার্ট করে।
বা অনেকে ফেরার সময় স্নান করে নেয়। বাট আমরা এখন আর এই স্নানের মধ্যে যাচ্ছি না, কারণ এখন সময় বড় কম আছে, আমাদেরকে মুক্তিনাথ পৌঁছাতে হবে। ওয়েদার কখন খারাপ হয়ে যায় বলা মুশকিল, আমাদের মেন কিন্তু টার্গেট হচ্ছে মুক্তিনাথ। সো আমরা আমাদের জার্নি এখান থেকে আবারও কন্টিনিউ করছি। সময় বেলা 1:08, আমরা এসে পৌঁছলাম এই মুহূর্তে দানা বাজারে। দানা যে রয়েছে দানা বাজার, এখানে এখন আমাদের ড্রাইভার সাহেব খাবে হচ্ছে খানা, এবং এই পথে যারা যায় ম্যাক্সিমাম টুরিস্ট এখানে খাওয়া দাওয়া করে বা লাঞ্চ করে। তো আমাদেরকে জিজ্ঞেস করছে লাঞ্চ করবে কিনা। সকাল থেকে যে খুব বেশি খিদে পেয়েছে তা নয়, এবার না খেলেও না একটা বেলা ওই 3টের দিকে হঠাৎ করে খিদে পেয়ে যায়। এবার এরপরে সময় পাবো কি পাবো না, তো এখানে দেখি কি পাওয়া যায় আর আমরা কি এখানে টুকটাক করে খাওয়া দাওয়া করতে পারি। বেশি কিছু খাবো না, হালকা ফুলকা খাবো। একটা জিনিস আপনাদেরকে বলবো, আমি এখানে কিন্তু কোনো রকম কোনো ঠান্ডা রাখছেই না, আছেই না, সত্যি মানে অদ্ভুত ব্যাপার। এত পাহাড়, আমরা যখন মোটামুটি কার্শিয়াং পার করে যাই আমাদেরকে মনে হয় না ভাই গাড়ির পেছন থেকে ওই একটু সোয়েটারটা কিংবা জ্যাকেটটা কিংবা উইঞ্চিরারটা একটু গায়ে দিই। এমনই জায়গা আমি টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, বুঝতে পারছি না আমার আমাদের মেইন লোকেশন বাস 40 কিলোমিটার এখান থেকে, এখনো অবধি ঠান্ডা লাগছে। মোহিত কিছু খাবে না, আমি এখানে নিলাম খাবার। ভাতের মধ্যে ঘি মিশিয়ে দিয়েছে, আর এই রয়েছে হচ্ছে আলু চোখা, আলু মাখা। আমি শুধু বলেছিলাম, এরা আবার এটাকে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস শুকনো লঙ্কা দিয়েছে। জানি না কতটা ঝাল হবে, এমনিতে আমি ঝাল জিনিস খেতে পারি না, এর মধ্যে ঝাল মনে হচ্ছে ভালোই হয়ে গেছে। आपके पास वैसे कोई आलू होगा मतलब? तो नहीं होगा। अच्छा नहीं हो ना, थोड़ा मुझे नमक नमक दीजिए। জিনিসটা না খুব মুখরোচক বানিয়েছে, আমার না এত মুখরোচক খাবার চলে না, এমনিতেই কালকে অনেক কিছু খাওয়া হয়েছে উল্টোপাল্টা। এই যে খাবার খেলাম, এর জন্য আমি জিজ্ঞেসলাম কত হয়েছে, বললো আপকা 200 নেপালি কারেন্সি 200। ট্রিপ যখন শেষের দিকে আসতে শুরু করে না, ধরুন আমি শুরু করেছিলাম হচ্ছে 16 তারিখে, এবার 16, 17, 18, 19, 20, 21, আজকে হচ্ছে 21 তারিখ, অনেকদিন হয়ে গেল প্রায়। এবার বাড়ির জন্য মন খারাপ করে, আর মনে হয় বাড়ি গিয়ে এখন বাড়ির খাবার আমি খাবো, মানে বাড়িতে গিয়ে আমি এই খাবারই খাবো। কিন্তু বাড়ির খাবার, বাড়ির জল, বাড়ির বাথরুম, বাড়ির বিছানা, এগুলো আমাকে সবসময় কী বলবো খুব মিস করে এগুলো আমি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও খানিকটা পথ চলে এই যাত্রাপথে আরও একটা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে রূপসে ওয়াটারফলস। চলার পথে ওয়াটারফলস দেখার পর কোনো টুরিস্টই নিজের ইমোশনকে আটকাতে পারে না, আমিও তারই মধ্যে একজন। তো সবার মতোই আমি চলে এসেছি ওয়াটারফলসের কাছে। একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে ওয়াটারফলসটা। আপনাদের কারো কারো মনে এই কথাটা আসতে পারে যে ড্রোন কেন নেই। সত্যি কথা বলছি, যদি আমার নেপাল ট্রিপ থাকতো না, আমি আমার ড্রোন সঙ্গে ক্যারি করতাম। কিন্তু যেহেতু টিবেট ট্রিপ ছিল, যে টিবেটে চায়নাতে যাব, ওখানে আবার ড্রোন অ্যালাউ করবে কি না, কী প্রোটোকলস আছে, এরাও বলতে পারেনি যারা ট্রিপ অর্গানাইজ করছিল, ওই জন্য ড্রোনটা নিয়ে আসেনি। এখানে যদি ড্রোন আনতাম না, ড্রোন শট দেখাতাম না, ফাটাফাটি লাগতো, ফাটাফাটি। যেমন আপনারা দেখেছেন হিমাচল সিরিজ, তেমনি লাগতো নেপাল। রূপসে ওয়াটারফলস 300 মিটার উচ্চতায় অবস্থিত। 300 মিটার ওপর থেকে জলধারা এসে পড়ছে এই জায়গাতে। আর এটা হচ্ছে বেনি জমসম হাইওয়ে। পোখরা থেকে অলরেডি আমাদের 110 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, এবং এখান থেকে জমসম হচ্ছে এখনও 40 কিলোমিটার। আর এই পাশেই রয়েছে কালীগণ্ডক নদী। পাহাড়ের নদীর জল সাধারণত স্বচ্ছ হয়, কিন্তু কালীগণ্ডক নদীর জল কেন কালো, এর অনেক কারণ হতে পারে। আমার যেটা প্রাথমিকভাবে মনে হয় যে এই নদী হয়তো এমন জায়গা থেকে বয়ে আসছে বা এমন পাহাড়ের পাশ দিয়ে আসছে যেখানে প্রচুর ভূমিক্ষয় হয়, বা যেখান থেকে প্রচুর পরিমাণে মাটি বা পলি অনেক কিছু বয়ে আসছে। রূপসে ওয়াটারফলস দেখে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মারফা। আর এই যে এখানে মার ডালা, মার ডালা, এখান থেকে ম্যাকদি জেলা শেষ হয়ে যাচ্ছে এবং শুরু হচ্ছে মুস্তাং ডিস্ট্রিক্ট। তবে এই রাস্তা দেখে যদিও আমিও বিচলিত হচ্ছি না, কারণ হিমাচল প্রদেশে স্পিতি ভ্যালিতে আমি এর থেকে কঠিন রাস্তা পার করে এসেছি, এগুলো এখন জলবাদ। তা আমি বলবো রাস্তাঘাট ঠিকঠাক। আমরা এই মুহূর্তে রয়েছি আপার মুস্তাঙ্গে। এই আপার মুস্তাঙ্গে কোথায় কি রয়েছে সমস্ত আর কি দেওয়া আছে এখানকার ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট সম্পর্কে। আর আরও একটা জিনিস, এখানে একটা চেকপোস্ট রয়েছে, এটা হচ্ছে ACA চেকপোস্ট অ্যান্ড ইনফরমেশন সেন্টার। এটা যেহেতু অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্ট, তো সেহেতু এখানে যাওয়ার জন্য পারমিট লাগে। আমরা যাদের সঙ্গে ট্রিপ করছি, ট্রিপ টু টেম্পলস, তারা কিন্তু সমস্ত পারমিট বানিয়ে দিয়েছে আমাদেরকে। এটা হচ্ছে পারমিট অফিস। সেই পারমিট অফিসে কথা বললাম, যদি আপনারা কেউ পারমিট না করে নিয়ে আসেন, ধরুন ভুলে গেছেন, তাহলে কিন্তু এখানে এসে পারমিট করতে পারবেন। এখানে পারমিট করানো লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটো, এবং সেই সাথে হচ্ছে নেপালি কারেন্সিতে 1000 টাকা, আর হচ্ছে আপনার আধার কার্ড। পাসপোর্ট বা আধার কার্ড কোনো একটা আনবেন। এখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে ভেতরে, তো ফর্ম ফিল আপ করে এখানে পারমিট বানিয়ে নিয়ে ভেতরে ওই একটা QR কোড আছে, ওটাকে স্ক্যান করিয়ে দিতে হবে। স্ক্যান করে ওখানে এন্ট্রি করিয়ে তারপরে এন্ট্রি হবে। খুব সহজ প্রসেস, এখন কিছু কঠিন প্রসেস নয়। এবার প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে যে যারা ফ্লাইটে আসবে
তাদের পারমিট কী করে হবে? যারা ফ্লাইটে আসছেন তাদের যে পারমিট সেটা হবে হচ্ছে জমসমে। সময় 3:19, আমরা পৌঁছে গেছি মারফাতে। মেন যে মারফা গ্রাম, সেই মারফা গ্রাম হচ্ছে এই রাস্তায়। এখানে টিকিট কিছু লাগবে না, আপনারা ভিজিট করে আবার গাড়িতে উঠে পড়বেন পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। আর আমি যেমনটা আসার সময় বলছিলাম, এই মারফা ভিলেজের সাথে কিন্তু লাদাখের অনেক মিল আছে। এখানে রাস্তার আশেপাশে অনেক হোমস্টে রয়েছে। আর এই গ্রামটার সবথেকে বড় যে আকর্ষণ, এই গ্রামে কিন্তু আপেল পাওয়া যায়। আর এই মারফা ভিলেজ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4360 মিটার উচ্চতায় অবস্থিত। আর এটাই হচ্ছে গেটওয়ে, মানে প্রবেশদ্বার ধৌলগিরি বেস ক্যাম্পের। আর এখান থেকে মারফা যে হিল, সেটা ট্রেক করা যায়। 4 থেকে 5 ঘন্টা ট্রেক হয়। নেপালে প্রচুর মানুষ কিন্তু ট্রেক করতেই আসে। এই যে এখানে সমস্ত বোতলে বিক্রি হচ্ছে অ্যাপেল জুস। গ্রামে আসার পর মনে হবে নেপালে এক টুকরো লাদাখের ছোঁয়া। যারা মুক্তিনাথ বেড়াতে আসে না, বা মুক্তিনাথ দর্শন করতে আসে, অনেকে থেকে যায় জমসমে, অনেকে থাকে হচ্ছে এই গ্রামে। আর এই গ্রামের আরও একটা বিশেষত্ব হচ্ছে, এই গ্রামে প্রচুর আপেল পাওয়া যায়। আমি রিসেন্টলি স্পিতি ঘুরে এলাম, তো স্পিতিতে এই সময় দেখছিলাম যে গাছে সব আপেল হয়েছে, ছোটো ছোটো আপেল হয়েছে। অগাস্ট মাসের পর মোটামুটি এগুলো সব খাওয়ার যোগ্য হয়ে যাবে। এবং এখানকার যে ঘর বাড়ি, তার মধ্যে তো একটা তিব্বতী ছোঁয়া রয়েছে। আর এই তিব্বতী ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা লাদাখ যাই কিংবা হিমাচল প্রদেশে স্পিতি যাই, সেখানেও কিন্তু এরকম দেখা যায়। সেখানেও কিন্তু এরকম অনেক গ্রাম আছে। এবং ওই যে পাহাড়ের ওপরে ঘর বাড়িগুলো রয়েছে, যেখানে লেখা আছে মারফা, একটু দেখাই আপনাদেরকে। ওই সমস্ত ঘরবাড়ি কিন্তু তিব্বতের ঘরবাড়ির সাথে ওদের মিল, ওই রকম ডিজাইনের। এখানে সবাই আর কি ফটো সেশন করছে, যারা ট্যুরিস্ট তারা। আর আকাশ দিয়ে মেঘ কত দ্রুত তার অবস্থান পরিবর্তন করছে। এই গ্রামে বিভিন্ন বাড়িতে সব ছোটো ছোটো দোকান রয়েছে, যে দোকানে খাবার দাবার সব বিক্রি হচ্ছে টুকটাক, যারা ট্যুরিস্ট তাদের জন্য। এই গলিতে সবাই ফটোগ্রাফি করছে, যেখানে এসে মনে হবে হারিয়ে গেছি তিব্বতের রাস্তায়। এখানের পোশাকগুলো কিন্তু রেন্টে পাওয়া যায়। সত্যি সুন্দর গ্রামটা, মনটা ভরে গেল। নেপালের লোয়ার মুস্তাং জেলার গণ্ডক নদী উপত্যকায় অবস্থিত এই মারফা গ্রাম দুটো শব্দ নিয়ে তৈরি। মার কথার অর্থ কঠোর পরিশ্রমী, ফা কথার অর্থ মানুষ। দুই মিলে কঠোর পরিশ্রমী মানুষ। এই গ্রামকে সমৃদ্ধ করেছে দেশ এবং বিদেশ থেকে আগত পর্যটক তথা পর্যটন। এখানকার মানুষের প্রধান জীবিকা পর্যটন এবং পশুপালন। এছাড়াও সিজনে মারফার আপেল পুরো নেপালে বিখ্যাত, যা থেকে ব্র্যান্ডি, জুস এইসব তৈরি হয়। এগুলো হচ্ছে ড্রাই অ্যাপেল, আমি হিমাচল থেকে নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে অ্যাপেল জুস। আর এই গ্রামটা কিন্তু ভেতর দিকেও চলে গেছে, দেখুন। এই দিক দিয়ে সমস্ত বাড়িঘর চলে গেছে ওপরে, হয়তো পাহাড়ের দিকে। কারণ এখানে কিন্তু পাহাড়ের ওপরে অনেক বাড়িঘর রয়েছে। গ্রামের মানুষ সব খড় নিয়ে যাচ্ছে মাথায় করে। এখানে ইয়াকের চামড়া রাখা আছে, চমড়ি গায়ের চামড়া। আর এখানে মাথাও রাখা আছে। বাপরে, এত বড় শিং! কাঠমান্ডুতে বেকার 2-3 দিন নষ্ট না করে এদিকে আসুন, এনজয় করুন এখানকার প্রকৃতি, পরিবেশ, এখানকার অ্যাটমসফিয়ার, এবং তারপর फिर जाना अपना निजे जगह है। यहाँ पर जो रहता है ये गांव थोड़ा तिब्बत से मिलता जुलता है ना, तिब्बती है। और मैक्सिमम बुद्धिस्ट रहता है ना यहाँ पे, অল বুদ্ধিস্ট। আর আমাদের তিব্বত যেতে না পারার দুঃখটা হয়তো কিছুটাও লাঘব হয়ে গেল এই পাহাড়ি গ্রামে এসে। তবে তিব্বত আমি যেতে পারতাম, যদি কিছুদিন এখানে ওয়েট করে যেতাম। বাট যেহেতু আমার মানস সরোবর আছে, সেহেতু আমি আর ওই ঝুঁকিটা নিলাম না। ফলে তিব্বত আমি ডেফিনেটলি যেতাম। আমি মিশন কখনো মাঝপথে ছেড়ে ফিরি না। ইয়ে বহুত বাড়িয়া হ্যায়। এখানে যে সমস্ত ইয়াকগুলো রয়েছে না, সেগুলো ওরা বলছে যে তিব্বতের দিক থেকে আসে। এখানে চাইনিজ জিনিস অনেক আছে, চাইনা, তিব্বত থেকে অনেক কিছু আসে। কিছু রয়েছে হচ্ছে লোকাল মেড। আমার মনে হয় জুস টুসগুলো এখানেই তৈরি হয়। এদিকে গলি রয়েছে, এই গলিতে ঢুকে আরও ভেতরে গিয়ে গ্রামের ছবি তোলা যায়, মানে আরও ক্লোজড হওয়া যায়। এখানে রয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে ওই ওপরে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। চাইলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আর ওখানে রয়েছে একটা বড় প্রেয়ার হুইল। আর এই আশেপাশেও প্রচুর প্রেয়ার হুইল রয়েছে, যেখানে মন্ত্র লেখা থাকে। এইদিকে রয়েছে রুফটপ রেস্তোরাঁ। সকালের দিকে হয়তো এখানে প্রচুর ভিড় হয়, এখন একটু বেলা হয়ে গেছে বলে অতটাও ট্যুরিস্ট এখানে নেই। বা ট্যুরিস্ট যেখানে প্রচুর আসে সেটা বোঝাই যাচ্ছে, কারণ না হলে এত দোকান, এত ক্যাফে বা এত হোমস্টে এখানে থাকতো না। গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে এবার যে বাড়িঘরগুলো রয়েছে, এগুলোতে কিন্তু পুরো সেই তিব্বতের যে গ্রাম্য পরিবেশ বা রুরাল লাইফ, তার ছোঁয়া রয়েছে। এই রকম টাইপের বাড়ি তৈরি করা হয় সম্ভবত, যে প্রচুর যদি কোথাও তুষারপাত হয়, স্নোফল হয়, সেই স্নোফল থেকে বাঁচার জন্য, যাতে ভেতরে মানুষ থাকতে পারে, এরকম বাড়িঘর তৈরি হয়। চমড়ি গাই, ঘোড়া, গরু সব এসব থাকে। ওখানে গ্রামে কিন্তু পশুপালন করা হয়। 3:50, 4টে বাজতে চললো প্রায়। আমাদের এখনও পৌঁছতে হবে জমসন।
জমসন থেকে তারপরে আবার মুক্তিনাথ, এবং আজকে আমাদের মুক্তিনাথ দর্শন করতেই হবে। তো আমরা মারফা ভিলেজকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ছি। গ্রামে ঢোকারও একটা গেট ছিল, এটা হচ্ছে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার গেট। ওই লোসার থেকে চন্দ্রতাল যাওয়ার পথে কিংবা চন্দ্রতাল থেকে মানালি আসার পথে যেরকম রাস্তা ছিল এখানেও ঠিক সেরকম রাস্তা তো নেই। রাস্তার কাজ হয়তো পরবর্তী সময় হবে, সব পাথর আর পাথর। আর গাড়ির এই উইন্ডোর গ্লাসও নামাতে পারছি না, এত ধুলো। যতক্ষণ না মানে মেন রোডে গিয়ে উঠবো এরকম ধুলো। পাহাড়ের গায়ে ছোটো ছোটো সব গ্রাম রয়েছে, এই সবগুলো কিন্তু হচ্ছে বুদ্ধিস্ট গ্রাম। এইটা হচ্ছে জমসমের এটা হচ্ছে এয়ারপোর্ট। দেখুন কত ছোট্ট এয়ারপোর্ট, একটাই রানওয়ে। এখন কিন্তু কোনো ফ্লাইট নেই এখান থেকে, কিন্তু ফ্লাইট সকালেই যায়, অন্য সময় যায় না। এই জমসমেই আমরা রাত্রিবাস করব। এই যে জমসম এয়ারপোর্টের প্রবেশের রাস্তা, এটা এন্ট্রান্স। এখানেও হোটেল আছে, হোমস্টে আছে। এখান থেকে মুক্তিনাথ হচ্ছে 23 কিলোমিটার। একটা জিনিস দেখলেন আপনারা কীভাবে পরিবেশটা বদলে গেল। তখন বৃষ্টি হচ্ছিল, মেঘ ছিল আকাশে, ভাবছিলাম যে যেতে পারবো কি পারবো না। এখানে এসে সেই কটকটে রোদ, এবং আমি যদি ভুল না করি হয়তো সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে আলো থাকবে, 7টা কি 7:30 পর্যন্ত, যেমন হিমাচল প্রদেশে থাকে। জমসন ভিলেজ থেকে মুক্তিনাথের রাস্তা বিরাট খাড়াই, বিরাট। গাড়ি খুব ধীরে ধীরে উঠছে, আর এই গাড়িটা অতটাও মানে পাওয়ারফুল নয়। এটা স্করপিওর প্রথম দিককার গাড়ি, তো অতটাও গাড়ি পাওয়ারফুল নয়, কিন্তু গাড়ি ঠিকঠাক চলছে। আর সেই সঙ্গে লাগছে ঠান্ডা, আমি এই গ্লাস নামাতে পারছি না, তো হাওয়া আসছে। এই দৃশ্য আমাকে বারবার মনে করে দিচ্ছে আমার সদ্য কমপ্লিট করে আসা হিমাচল প্রদেশের লাহুল স্পিতির কথা। আমি কখনো ভাবতে পারছি না আমি নেপালে আছি, আমার বারবার মনে হচ্ছে আমি লাহুল স্পিতিতে আছি। সেই রাস্তা, সেই ন্যাড়া পাহাড়, যেখানে গাছ নেই, যেখানে কোনো পাখি নেই। তবে এই রাস্তাতে যেহেতু অনেক খাড়াই রাস্তা, তো গাড়ি খুব ধীরে ধীরে উঠছে, এবং এখানে গাড়ি যদি দাঁড়িয়ে আমি কিছু ফটোগ্রাফি করি সেটা করতে পারবো না, কারণ এখানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে গাড়ি এগিয়ে যাওয়া মুশকিল। मारदा आई वे मेरा लौंग वाचा हाय पीछे पीछे आंदा मेरे चल वेंदा आई पीछे आंदा मेरे चल वेंदा आई चिर वाले आ वेखदा आई वे मेरा लौंग वाचा। সময় বিকাল 4:51, আমরা পৌঁছে গেছি মুক্তিনাথ নয়, মুক্তিনাথের এটা হচ্ছে পার্কিং। এখান থেকে হেঁটে যেতে হবে। আমাদের ড্রাইভার বলেছে মোটামুটি 2.5 কিলোমিটার যাওয়া, 2.5 কিলোমিটার আসা। চলুন শুরু করা যাক জার্নি। তবে এই উচ্চতায় কিন্তু বাসও আসে, এবং ওই যে বয়স্ক মানুষ তারাও হেঁটে হেঁটে দর্শন করে এলো। তার মানে খুব বেশি হয়তো কঠিন হবে না, সেটা আগে বুঝতে পারবো আমি। আজকে মুক্তিনাথ দর্শন হবে কিনা সন্দেহ আছে। এখান থেকে একজনকে জিজ্ঞেস করলাম, বলছে 45 মিনিট। শুরু করি হাঁটা, দেখি কোথায় গিয়ে পৌঁছাই। এই হেঁচকিটা আমাকে খুব ডিস্টার্ব করে মারবে। এখানে ঘোড়াও আছে, যদি মনে করেন যে আপনারা হাঁটতে পারবো না সেক্ষেত্রে ঘোড়ার সাপোর্টও নিতে পারেন। আর সেই সঙ্গে বয়স্ক মানুষদের জন্য রয়েছে পালকি। মানস সরোবর যার আগে এটা হচ্ছে প্রাথমিক পরীক্ষা, প্রি টেস্ট। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, কারণ হোটেল যখন আছে তাহলে গাড়ি এখানে আসবেই। এর আগে দেখিয়েছিলাম মারফা ভিলেজ যেমন রাত্রিবাস করা যায়, তেমনি মুক্তিনাথেও কিন্তু চাইলে রাত্রিবাস করতে পারবেন। রাস্তার ধারে দোকানপাট প্রচুর রয়েছে, কোনো টেনশনই নাই। রাস্তাঘাটের গতি প্রকৃতি দেখে যা বুঝলাম, এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেলে আগামী দিনে গাড়ি ওই পার্কিংয়ে নয়, বরং এই মন্দিরের সিঁড়ি পর্যন্তই আসবে। ওয়েলকাম টু মুক্তিনাথ টেম্পল। এই হচ্ছে মন্দিরের গেট। লোকজন খামোখায় ডরায় যেখানে গাড়ি পার্ক করেছে, ওখান থেকে এই মুক্তিনাথের মন্দিরের গেট পর্যন্ত হচ্ছে 1.5 কিলোমিটার হাঁটা। রাস্তা এমন কিছু স্টিপ নয়, ইজি রাস্তা, ঠিক আছে, পারবেন। এরপরে হচ্ছে এই সিঁড়ি আপনাকে পার করে পৌঁছতে হবে হচ্ছে ওই মুক্তিনাথে। সিঁড়ির একটা মজা আছে, কি বলুন তো, ওঠার সময় আপনি কষ্ট করে সিঁড়িতে উঠে গেলেন, আর নামার সময় কিন্তু সেই কষ্টটা মানে আর কি লোপ হয়ে যায়। একবার দাঁড়াতেই হলো এই সাইকেল ভাইগুলোকে দেখার জন্য। যারা সাইকেল নিয়ে অ্যাডভেঞ্চার করে ওদের ট্র্যাক এটা। একটা কথা, এখানে বসার জায়গা আছে, বাট বুঝবেন না কিন্তু হাঁপিয়ে গেলে যে সাপোর্ট নিয়ে, হাতের বা পিঠের সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে যান, বাট বুঝবেন না, বসলে আর চলতে ইচ্ছা করবে না, মাথা দপদপ করবে, গলা শুকিয়ে যাচ্ছে। সঙ্গে একটা জলের বোতল রাখবেন,
মোহিত আসছে, মোহিতকে বললাম একটু আস্তে আস্তে ওঠো, একটু বডি ওয়েট বেশি তো। হ্যাঁ, ফাইনালি মন্দিরের যে মেন গেট সেখানে আবার যেতে হবে, আবার সিঁড়ি রয়েছে। এটা হচ্ছে বিষ্ণু পাদুকা মন্দির। উপরে উঠে আসার পর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য, প্রচুর গাছ, ছায়া, বসার জায়গা। অলরেডি বুকিং। এখানে গরম জল, নর্মাল জল সব কিছু ব্যবস্থা আছে। অনেকটা যমুনোত্রীর মতো, যমুনোত্রী মন্দির যেরকম অনেকটা সেরকম। পৌঁছে গেছি 5:28, ওই আধ ঘন্টার মতো লাগলো। দর্শন করলাম। ভেতরে রয়েছে হচ্ছে বিষ্ণুর মূর্তি, মাঝখানে বিষ্ণু রয়েছে, একদিকে রয়েছে লক্ষ্মী, একদিকে সরস্বতী, আর তার নিচে রয়েছে শালগ্রাম শিলাও রয়েছে। আরও অনেক ছোটোখাটো সব দেবদেবতার মূর্তি রয়েছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি এটা খোলা এখন এই মুহূর্তে। আলাদাই শান্তি এখানে এসে। কেউ ঘন্টা বেঁধে, কেউ সুতো বেঁধে এখানে সবাই আর কি মানত করছে। এর ভেতরেই রয়েছে মেন বিগ্রহ, আর ওইটা হচ্ছে ল্যাম্প ঘর যেখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। আর এইদিকে রয়েছে 108 কুণ্ড, পাহাড়ি ঝর্ণার জলকে এখানে কুণ্ডের মাধ্যমে নামানো হচ্ছে। সবাই এখানে স্নানও করে। ঠান্ডা হয় না? বহুত ঠান্ডা হয়। সাইডে জামা কাপড় ছাড়তে পারবেন। এছাড়া ওখানে ফিমেল ওয়াশরুম রয়েছে, ওখানে জামা কাপড় ছাড়ারও জায়গা রয়েছে। খুব বেশি মানে ব্যবস্থাপনা নেই, বাট যা আছে আমি বলবো যে এই জায়গায় এসে যথেষ্ট সুন্দর জায়গা। ডোন্ট মিস, যারা নেপাল আসছেন মুক্তিনাথ ডেফিনেটলি আসবেন। আমাদের ড্রাইভার সাহেব বলছিল এর নাম হচ্ছে পাপকুণ্ড আর মোক্ষকুণ্ড। স্নান করার জন্য এখানে নাকি স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যেতে পারে, এবং এখানে স্নান করার পরেই কিন্তু সবাই দর্শন করে। মুক্তিনাথের এই মন্দির রয়েছে নেপালের মুস্তাং জেলাতে। এটা হচ্ছে একটি প্রাচীন বিষ্ণু মন্দির, মুক্তির দেবতা নামে পরিচিত। সেজন্যই এই মন্দিরটিকে মুক্তিনাথের মন্দির বলা হয়, যেটা হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছেই কিন্তু ভীষণ পবিত্র। যারা এই মন্দির চত্বরে আসবেন তারা কিন্তু এই মন্দির দেখার সঙ্গে সঙ্গে এখানে অনেক বৌদ্ধ স্থাপত্যও কিন্তু খেয়াল করতে পারবেন, এবং এই মন্দিরের যে নির্মাণ সেই ভাবধারাতেও কিন্তু বৌদ্ধ স্থাপত্যের ছাপ রয়েছে। অর্থাৎ মন্দিরটা কিন্তু কিছুটা প্যাগোডা স্টাইলে। মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মা সরস্বতীর একটা মূর্তি, মাঝে হচ্ছে বিষ্ণুর মূর্তি, এবং ডান দিকে মা লক্ষ্মীর মূর্তি। ঠিক ভেতরে কিন্তু এইরকমই রয়েছে 3টে মূর্তি। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, আমি আপনাদেরকে বাইরে থেকে সবটা দেখিয়ে দিচ্ছি, বা আপনাদেরকে মন্দির সম্পর্কে যতটা আমার জানা আছে ততটা শেয়ার করে দিচ্ছি। আর হিন্দু এবং বৌদ্ধ এই দুটো কথা আমি এই জন্যই বললাম, কারণ আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে এই মন্দির যেমন শ্রী বিষ্ণুর মন্দির বা ভগবান বিষ্ণুর মন্দির, তেমনি বৌদ্ধ ধর্মে তাদের এক দেবতা অবলোকিতেশ্বরের মন্দির। এই যে চারপাশে যে পর্বত রয়েছে এটা হচ্ছে থোরাংলা পর্বত। এই থোরাংলা পর্বতের পাদদেশে এই যে মুক্তিনাথ উপত্যকা, এই মুক্তিনাথ উপত্যকায় কিন্তু অবস্থিত হচ্ছে এই মুক্তিনাথ মন্দির, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ মন্দিরগুলোর মধ্যে একটি। হিন্দু ধর্মে যে 108টি দিব্য দেশম আছে, সেই দিব্য দেশমের মধ্যে 107টি রয়েছে হচ্ছে ভারতে, আর একটি রয়েছে এই নেপালের মুক্তিনাথে। এখানে 108টা কুণ্ড রয়েছে, প্রচণ্ড জল ঠান্ডা। যারা এখানে দর্শন করতে আসে তারা কিন্তু এই 108 কুণ্ডে এইভাবেই এক লাইন বরাবর স্নান করে, এবং এখান থেকে শুরু করে ওখানে শেষ করে তারপর ভিজে পোশাকের পরিবর্তন করে এই মন্দিরের যে আরাধ্য দেবতা তাকে দর্শন করে। তিব্বতী বৌদ্ধরা এই মন্দিরকে বলে চুমিগ গাতসে, যার কথার অর্থ তিব্বতী ভাষায় শত জল। আর এই মন্দির চত্বরে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক নেই, সমস্ত নেটওয়ার্ক কিন্তু এখানে অফ। নিচে পাবেন, এখানে পাবেন না। আগে মোহিতজি আলটিমেট, এমন কিছু কিন্তু কষ্ট হয়নি, কষ্ট হয়েছে একটু, সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়েছে। মোহিত চিন্তায় ছিল যে মোহিত আসতে পারবে কি না, যারা একটু বাল্কি তাদের জন্য একটু সমস্যা। বাট ওই যে বললাম ভগবান আপনাকে ঠিক কেটে নেবে, ঈশ্বরের টান খুব মারাত্মক। আমি ওকে বলেছিলাম যে তুমি মানস সরোবর চলো, তো বলেছিল যে আমি পরিক্রমা করতে পারবো, হাঁটতে পারবো না। আমি বললাম দেখো এগুলো কিন্তু পরীক্ষা ছোটোখাটো, এই যে সিঁড়ি দিয়ে তুমি উপরে উঠে আসতে পারলে এতটা, এটাই কিন্তু মানে একটা জয় যে হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো চেষ্টা করলে। কেমন লাগছে? এখন ভালো লাগছে। এখন ভালো লাগছে মানে কি, এই জায়গাটা এমন না আপনার যা কষ্ট হবে সব এখানে এসে আপনার কি বলবো উপশম হয়ে যাবে। সত্যি সুন্দর জায়গা। আর ভাবুন আমরা আজকে সকালে বেরিয়ে মোটামুটি সব কিছু কভার করে মুক্তিনাথ দর্শনও করে ফেললাম। সে চাইলে সব কিছু হবে। ঠাকুর তুমি কেন তিব্বতটা যাও আমার আটকালে, এখানে ডাকবে বলে
প্লিজ মানস সরোবর যেন বাধাহীনভাবে যেতে পারি, সব ব্যবস্থা করে দাও। যখন উঠেছিলাম তখন ছিল হচ্ছে যে এতটা উপরে উঠতে হবে, কষ্ট, রোদ। এখন আবার কি বিকেল হয়ে গেছে, সূর্য অস্ত চলে, এখন হচ্ছে ঠান্ডা, মনে হচ্ছে মেঘ করে এসেছে। কাউন্ট করা হয়েছে, এটা মোট হচ্ছে 400 সিঁড়ি। মোহিত কাউন্ট করেছে, বললো মোট 400 সিঁড়ি। তবে নামার সময় কোনো ব্যাপার না, গান করতে করতে নেমে যাবেন। আর সেই সঙ্গে যদি ক্যামেরা বা চোখ ওদিকটা রাখেন তাহলে দেখুন সমস্ত মেঘগুলো পাহাড় দিকে শুনে ভেসে ভেসে যাচ্ছে। এই মেঘের সাথে গল্প করতে করতে আর কালিদাসের মেঘদূতের কথা ভাবতে ভাবতে পৌঁছে যাবেন। টাইম হচ্ছে রাত 8:45। জমসন পৌঁছাতেই সন্ধে হয়ে গেল। তাহলে যদি আপনারা পোখরা থেকে দেরি করে বেরোন তাহলে কিন্তু একদিনে মুক্তিনাথ কমপ্লিট করে ফিরে যাওয়াটা অনেকটাই চাপের, যদি আপনারা খুব ভোরবেলা না বেরোন। রাতের জমসম কিন্তু বেশ জমজমাট, দোকানপাট, আলো। আর এই জানলার কাঁচটা নামাতেই এক ঝলক বাতাস বুঝিয়ে দিল ভাই ঠান্ডা কিন্তু ভালো। লাইট টাইট দিয়ে বেশ সাজিয়েছে সুন্দর জায়গাটা। এই হচ্ছে আমাদের হোটেল ট্রেকার্স ইন। বাইরে দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, জায়গাটা খুব ভালো, প্রাইম লোকেশন। সামনে একটা ব্যাঙ্কও আছে আর এখানে এটিএমও আছে, টাকা পাকা লাগলে তুলে নেওয়া যেতে পারে। আর যে লেভেলে বাইরে হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টি আসবে। আর সময় হচ্ছে এখন 7:49। আর ওয়েদারের কথা যদি বলি তাহলে এখন জমসমের ওয়েদার হচ্ছে 14 ডিগ্রি। এই হচ্ছে আমাদের রুমটা তো বিশাল বড়। তুমি চেঞ্জ করেছো? মোহিত আবার বলে চেঞ্জ করেছে, বলছে আমাদের হ্যাঁ নিচে ছিল মনে হয়। হ্যাঁ দিয়ে আমি বলে কি দাদা আমরা ক্রিয়েটার, আবার আমাদের এত ক্যামেরা ইকুইপমেন্ট ব্যাগ ফ্যাগ এত সব জায়গায় থাকে, ঠিক আছে আপনাকে একটা বড় রুম দিচ্ছি। রুমের জন্য মোহিতকে থ্যাঙ্কস। এখানে এরকম সোফা টোফা রয়েছে, 2টো বেড রয়েছে বিশাল বড়, 4 জনের রুম এটা। জানলা খুলে দিলে কি আসবে, জানলা খুলে দিলে বাইরের দৃশ্য আর ঠান্ডা হাওয়া। আমাদের তো সব কিছুই প্যাকেজে আছে, খাওয়া দাওয়া প্লাস হোটেল। আমি বললাম যে এখন সন্ধ্যাবেলা কি আছে, বললাম যে সব কিছু আছে। হ্যাঁ মেনু কার্ড পাঠিয়ে দিন, আমরা মেনু কার্ড দেখে তারপর অর্ডার দেবো। সন্ধ্যা কিছু ইভিনিং স্ন্যাক্স সঙ্গে চা, তারপর ডিনার করবো রাতে একটু সেদ্ধ ভাত, অ্যালকোহলও পাওয়া যাবে, ওয়াইন টোয়াইন সব কিছুই পাওয়া যাবে। তো এই সন্ধ্যাবেলায় খাদ্য সাথী প্রকল্পে আমাদের দিয়েছে হচ্ছে চিকেন ফ্রাই। ওই মেনু কার্ড দেখে অর্ডার করলাম চিকেন ফ্রাই, সেই সঙ্গে হচ্ছে 2 রকম সস। মোহিত নিচে হচ্ছে কফি আর আমি নিচে হচ্ছে চা। সেই সাথে মুড়ি খুলতে হবে, কারণ আমরা এখানে এসে মুড়ি খোলার কোনো সুযোগই পাইনি। এই হচ্ছে বেঙ্গল মুড়ি উইথ বেঙ্গল বয়। তো এখানকার যে হোটেলের যে ম্যানেজার রয়েছেন, ম্যানেজার কি ওনার আমি বুঝতে পারলাম না, খুব ভালো, খুব হাসি খুশি মানুষ। আমি এই শুনলাম এখানকার রেট কত চলছে, আমরা তো প্যাকেজে এসেছি, এবার আমি তো আলাদা করে রেট মানে আলাদা করে তো কিছু টাকা আমি পে করিনি এখানে। তো বললো যে এখানকার আমি যে রুমটায় আছি এখন অফ সিজন চলছে এখানে, তো অফ সিজনে ওটা রেট হচ্ছে এখন 4,500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর যদি আমি সিজনে আসতাম ওটা 6,000 টাকা। আর এমনিতে এখানে আরও অনেক রুম টুম আছে, তো সেগুলো 2,000 2,500, মানে অফ সিজন আর অন সিজন, মানে অফ সিজন আর সিজন এখানে ওঠানামা করে। মোটামুটি 3,000 থেকে 4,500-এর মধ্যে আপনারা রুম এখানে পেয়ে যাবেন। কথা বলে নেবেন যারা এখানে আসছেন। এছাড়াও এই চত্বরে কিন্তু আরও অনেক হোটেল বা হোমস্টে রয়েছে, আপনারা অনলাইনে একবার দেখে নেবেন, দিয়ে আপনারা কিন্তু সেটা বুক করে এখানে আসতে পারবেন। বাট আমি বারবার করে একটা কথাই বলবো যে ডে ট্রিপটাকে অ্যাভয়েড করে না, একটা দিন এখানে স্টে করে যান, না তো শরীরের উপর প্রচুর ধকল যাবে। ড্রাইভার যে সে তো আপনার গাড়ি চালিয়ে নেবে, কিন্তু মানে আপনার উপর ধকল চলে যাবে। থালি में क्या क्या है आप थोड़ा डिस्क्राइब कर दीजिए। राइस है, राइस, टोमेटो का पिकल है, टोमेटो पिकल, मिक्स ये पिकल हरा है। चटनी है सर, हाँ जी, बहुत टेस्टी है। टमाटो और धनिया है वो। टोमेटो और धनिया, এটা হচ্ছে মিক্স আচার। मिक्स अचार है, कर्ड हो गया, দই, दाल फ्राई हो गया, ডাল ফ্রাই, और राजमा करी है, राजमा और करी, मिक्स वेजिटेबल है, और मिक्स ग्रीन वेजिटेबल, साग बोलते हैं वो, यहाँ का लोकल, ये का लोकल है वो। এটা হচ্ছে লোকাল শাক, चपाती हो गया, पापड़ हो गया, চাপাটি, राइस हो गया। পাপড়, রাইস। এই হচ্ছে খাবার থালি দিয়েছে, মানে এটা হচ্ছে এখানে ভেজ থালি, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। এবার যদি আপনারা কোনো এক্সট্রা এখানে আইটেম নিতে চান, যেমন আমরা এখানে এক্সট্রা পে করছি, এটা আমাদের প্যাকেজে ছিল না, সেটা হচ্ছে অমলেট, মশলা অমলেট, সেটাও নিয়েছে। আর এখানে এত ঠান্ডা পড়ে না, এখানে হিটারও রয়েছে, মানে শীতকালে তো রীতিমতো এখানে স্নোফল হয়। সবাইকে সুপ্রভাত। আজ 22 জুন 2025, সময় ঠিক সকাল 5:24। আর যেমনটা গত রাতে কথা হয়েছিল যে আজকে সকালবেলা আমরা তাড়াতাড়ি উঠবো ঘুম থেকে, ওঠার পরে লেকটা ভিজিট করে আসবো। লেকটা ভিজিট করে এসে আমরা এখান থেকে ফ্লাইট নেব, ফ্লাইট নিয়ে আমরা যাব হচ্ছে এখান থেকে পোখরা। আমাদের ফ্লাইট ছাড়ার টাইম হচ্ছে এখান থেকে 6:30, আর এখন বাজে 5:24, অর্থাৎ 1 ঘন্টা। এবার আমাদের হোটেলের পাশেই হচ্ছে, মানে উল্টো দিকে হচ্ছে এয়ারপোর্ট। তো আমরা কী করলাম, আমরা আমাদের চেক ইন ব্যাগ আর সেই সাথে আমাদের আই কার্ড হোটেলে দিয়ে গেলাম, বললাম যদি আমাদের ডিলে হয়ে যায়, যদি ফ্লাইট টাইমে চলে আসে, তাহলে একটু ওই চেক ইন ব্যাগটা আই কার্ড সহ দিয়ে দিতে, আমরা আমাদের কেবিন ব্যাগ নিয়ে চেক ইন করে নেবো। সিরিয়াসলি এর জন্য, মানে লেকটা দেখার জন্য বা কম সময়টাকে মেকআপ করার জন্য মোহিত কালাতে ঘুমায়নি, ওটা সারা রাত এডিট করেছে। আমি রাস্তা দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আমাকে ভোরবেলা ডাকছিলাম, কটা বাজে 4:10, বললাম বাইরে, তখন অন্ধকার। তারপরে আলটিমেট যখন রেডি হয়ে বেরোলাম সব কিছু করে, তখন তো আলো ফুটতে শুরু করেছে।
তো আর দেরি করবো না, চটপট আমরা লেকটা ভিজিট করে আসি। সময় এখন ডলারের থেকেও দামি। আর এইরকম মেঘ থাকলে ফ্লাইট ডিলে হয়েই যায়। যতক্ষণ না এদিককার আকাশ ক্লিয়ার হয়ে যাবে ততক্ষণ কিন্তু ওই পোখরা থেকে ফ্লাইট ছাড়বে না। আবার অনেক সময় এমনও হয় হয়তো ফ্লাইট এলোই না, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, এরকম হতে পারে প্রচুর যদি মেঘ থাকে। আর আমি আজকে ওয়েদার ফোরকাস্ট চেক করছিলাম, বেলার দিকে কিন্তু এখানে ঝড় বৃষ্টি রয়েছে। এইদিকে রাস্তার অবস্থা বেশ খারাপ, রাস্তা বলা যেতে পারে পুরা অফরোড এক্সপিরিয়েন্স। পাহাড় থেকে রাস্তা নেমে একদম রিভার বেডের ওপর দিয়ে যাবে। 5:35, একটা কাঠের ব্রিজ, সেই কাঠের ব্রিজের ওপর দিয়ে আমরা পার হলাম। কোথাও হয়তো মেঘ সরে গিয়েছে, এবার সূর্যের আলো এসেছে পাহাড়টাতে, কি অসাধারণ লাগছে। রিভার বেড থেকে আবারও আমাদের গাড়ি আস্তে আস্তে উপর দিকে উঠছে। রাস্তা কিন্তু বেশি না, রাস্তা হয়তো ম্যাক্সিমাম 4 কিলোমিটার হতে পারে, কিন্তু এই 4 কিলোমিটার রাস্তা পুরোটাই অফরোড। রাস্তা তৈরি হচ্ছে এখানে এখন। 5:40, বললাম না অল্প রাস্তা, আমরা পৌঁছে যাবো। এই হচ্ছে সেই দুম্বা লেক, দ্য হিডেন জেম অফ মুস্তাং। এই লেকে যাওয়ার জন্য কিন্তু টিকিট রয়েছে। ফরেনারদের জন্য হচ্ছে 50 আর নেপালিদের জন্য হচ্ছে 30 করে। এই হচ্ছে সেই লেক। এখন লেকের জল একটু কম, হ্যাঁ ছবিতে অনেক কিছুই লাগে দেখতে, বা এই লেকটা এখন সকালবেলায় বলে এতটাও হয়তো মানে মনে হবে যে কি একটা লেক, কি একটা পুকুর, এদো পুকুর, তা নয়। যখন সূর্য পুরোপুরি উঠে যাবে না, যখন আকাশের নীলচে ভাবটা এর উপর রিফ্লেকশন হবে, তখন লেকটা দেখতে সুন্দর লাগবে। আর এখন না এখানে জলও নেই, জলও কমে গিয়েছে। আর যদি আকৃতির কথা বলি তাহলে লেকটা কিন্তু হচ্ছে প্রায় ওই 150 মিটার লম্বা আর 100 মিটার হচ্ছে চওড়া। আর এই লেকের যে জল রয়েছে সেটা কিন্তু বরফ গলা জলে পুষ্ট, মানে কোনো গ্লেশিয়ার থেকে বরফ গলা জল এখানে এসে এই লেকটা কিন্তু পরিপূর্ণ হয়। হিন্দু এবং বৌদ্ধ যারা তীর্থযাত্রী রয়েছেন তাদের কাছে কিন্তু এই লেকটা ভীষণ পবিত্র। কিংবদন্তি আছে কখনো কখনো এই লেকের জল পুরোপুরি লাল হয়ে যায়, এবং এই লেকের জলে মাছও রয়েছে, কিন্তু এই লেকের জলের মাছ মানে ধরা হয় না, মানে খাওয়ার জন্য ধরা হয় না। এবং যারা মুক্তিনাথ ভিজিট করতে আসে না, তারা কিন্তু এই লেকটাও ভিজিট করে যায়। 2830 মিটার উপরে, অর্থাৎ 9285 ফিট এখানে আমরা আছি। এখন তো লোকজন নেই, সকালবেলায় ফাঁকা। দেখুন লেকের জলে কত মাছ ঘুরছে। লেকটা তো নিঃসন্দেহে সুন্দর, কিন্তু তার থেকেও সুন্দর যখন সূর্য উঠছে, এই যে পাহাড়ে সূর্যের আলো, এবং এই বরফ ঢাকা পাহাড় এবং সবুজ পাহাড় আর এই ধূসর পাহাড়, তার যে প্রতিফলন লেকের জলে হচ্ছে, যদি এই মাছগুলো না খেলে বেড়াতো না, পুরো ক্লিয়ার দেখা যেত। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে বিরল প্রাকৃতিক দৃশ্য যাকে বলা হয়। মানুষজন তো নাই এখানে, ভীষণ জল ক্লিয়ার। আর নিঃসন্দেহে বরফ গলা জলে পুষ্ট লেক, ঠান্ডা হবে সেই লেভেলের। এত টেনশন নিয়ে রাত জেগে ফ্লাইটকে দ্বারা একটু পরে উড়িস আসছি বলে এখানে আসা, আমার তো খুব সুন্দর লেগেছে লেক। জানি না আপনাদের কেমন লাগলো। শুরুতে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে এত কষ্ট করে এলাম এখানে, এত টেনশন নিয়ে সকালবেলা না ঘুমিয়ে, তো কেমনই লেক। কিন্তু যখন বেলা বাড়ছে, যখন এখানে দেখুন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি আস্তে আস্তে, মানে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে লেকটা, এই যে রিফ্লেকশনটা কত সুন্দর দেখুন। তো যারা মুক্তিনাথ আসেন তারা কিন্তু এই লেকে ভিজিট অবশ্যই করবেন। আশা করি খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আপনারা ফিরবেন। মুক্তিনাথ তো দর্শন হলো, কিন্তু গল্পের শেষে এসে অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। ফ্লাইট কি সেদিন এসেছিল মুক্তিনাথ থেকে পোখরা, পোখরা থেকে কাঠমান্ডু, তারপরে ভারতে ফিরে আসার গল্পটা কি এমনইভাবে সমাপ্ত হলো, নাকি গল্প অন্যদিকে মোড় নিল? তার উত্তর না হয় খুঁজব অন্য কোনো একদিন। আজ এই পর্যন্তই।